আপনারা এটি নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনারা জানেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি, এটা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে যেমন আমরা দেখি হাসপাতালের করিডোরে দীর্ঘ লাইন, অন্যদিকে সময়ের চাপে চিকিৎসকদেরকে ক্লান্ত দেখা যায়। রোগীরা যেটা বলেন বা অভিযোগ করেন যে তাদের কথা সেটা শোনা হয় না, আর চিকিৎসকরা যেটি বলে থাকেন সময় এবং সুযোগ সেটা সীমিত। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটা কোথায় তৈরি হচ্ছে? রোগী ও ডাক্তারের সম্পর্ক তো হওয়ার কথা ছিল আস্থা এবং মানবিকতার, কিন্তু কেন আমরা দেখতে পাই সেখানে জন্ম নিচ্ছে অবিশ্বাস, হতাশা এবং ক্ষোভ। একজন চিকিৎসকের দায়িত্ব কোথায় গিয়ে শেষ হয়? পাশাপাশি যদি এটাও বলি, একজন রোগীর আচরণটা কেমন হওয়া উচিত? আরও যদি কিছু বলতে চাই, আর রাষ্ট্রের যে ভূমিকা সেটা আসলে কি? সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা কতটুকু? সুস্থ মানুষই হলো একটি দেশের প্রকৃত সম্পদ। অসুস্থ জনগোষ্ঠী কখনোই শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারে না। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখার চেষ্টা করব স্বাস্থ্যসেবার সংকট, সম্ভাবনা এবং আস্থার নতুন পথ। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে একজন অতিথি আছেন। আপনারা নিশ্চয়ই তাকে সবাই অনেক চেনেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্যামলী। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং সবাইকে অ্যাটেন্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি সবার জন্য স্বাস্থ্যসেবা। সেক্ষেত্রে একটু প্রথম প্রশ্নটা এভাবে করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা আপনার কাছে কি মনে হয় কেমন হওয়া উচিত? বাংলাদেশের রোগী এবং চিকিৎসকের মধ্যে আস্থার যে সংকট সেটা আসলে কেন তৈরি হচ্ছে, এর ভেতরের কারণটা কি? আচ্ছা, শুরুতে বলবো যে আসলে স্বাস্থ্য তো কোনো সুবিধা না, একটা মানুষের কিন্তু মৌলিক অধিকার। আমার স্বাস্থ্য কিন্তু আমার মৌলিক অধিকার, যে আমি এটা কিন্তু আমি চিকিৎসকের কাছে যাব এবং নিজের স্বাস্থ্যসম্মত আমি মানসম্মত সেবাটা পাওয়া কিন্তু মানুষের মৌলিক অধিকার। সেই অধিকারটা জানতে হবে। এবং আপনারা জানেন যে ইশতেহারে কিন্তু নির্বাচনী ইশতেহারে অনেকগুলো স্বাস্থ্য নিয়ে আমাদের, কারণ একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা কিন্তু একটা দেশকে উন্নত দিকে নিয়ে যায়। সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং আমাদের কাজের অগ্রগতি শুরু হয়েছে, যে স্বাস্থ্য নিয়ে আমাদের পুরো সেক্টরটা জুড়ে কিন্তু কাজটা করে। আর যেটা কোশ্চেন ছিল, সবসময় কিন্তু ডাক্তারদের নিয়ে রোগীদের একটা মিথ তৈরি হয় যে না, আসলে রোগী সেবা পাচ্ছে না বা লম্বা লাইন। আসলে তো আমাদের দেশে সংখ্যা তো দেখতে হবে, 18 কোটি জনসংখ্যা। সেই তুলনায় কিন্তু আমাদের নার্স, তারপর ডাক্তার, নার্স এবং অন্যান্য যে আমাদের সব সবাই মিলে আমাদের একটা গ্রুপ ওয়াইজ কাজ করা, সেই গ্রুপের মধ্যে আমাদের ডাক্তার আছে, নার্স আছে, অন্যান্য টেকনোলজিস্ট আছে। তো সেই সংখ্যাটা কিন্তু আসলে রোগীর তুলনায় কিন্তু অনেকটাই কম। কিন্তু বুঝতেই হবে জনস্বাস্থ্যের সংকট তো আমাদের আছে। সেই সংকট নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সব জায়গায় কিন্তু সারা বিশ্বের সংকটটা আছে, কিন্তু যতটুকু আছে আমরা সেটা নিয়ে রোগীদের সেবা করি। সেই সেবাটা পেতে অনেক সময় দেখা যাচ্ছে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই লাইনটা মেনটেন করতে অনেকে চাচ্ছে না, ধৈর্য হারা হয়ে পড়ে। তো একজন চিকিৎসক কিন্তু সবসময় রোগীর কাছেই সেবাটা, রোগীর যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা কিন্তু আমরা মিটিয়ে থাকি। দিন শেষে কিন্তু দেখা যাচ্ছে সব রোগীকে আমরা দেখছি, কিন্তু রোগীরা এত তাড়াহুড়া করে ফেলে হয়তো সেই সেবাটা থেকে তারা ভাবছে বঞ্চিত হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই না। আমাদের যেটুকু আছে, মানে যেটুকু আমাদের ডাক্তার আছে, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা আছে, সবটুকু মিলে কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে সেবাটা দিচ্ছি। কিন্তু সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে সবাই তৃণমূল পর্যায়ে আমাদের, কারণ সংকটের বিষয়টা বললাম, সেটা তো আস্তে আস্তে উত্তরণ তো অবশ্যই হবে। কারণ আপনারা জানেন দেশের মধ্যে অনেক কিছু কিন্তু আমাদের সংকট বিষয় আছে, যে কীভাবে আমরা আরও দ্রুত মানুষকে সেবা দিতে পারি, কার্ডের মাধ্যমে সেবাটা দেওয়া, সব কিছু মিলে তো আসলে বাংলাদেশ সুন্দর একটি দেশ, স্বাস্থ্যসম্মত একটা দেশ, মানুষকে কিন্তু ভবিষ্যৎ মানে ভালোর দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ যেটি বলছিলেন যে রোগীর তুলনায় স্বাস্থ্য খাতের জনবল বলেন বা টেকনোলজি বলেন, সবকিছুর একটা অপ্রতুলতা বা কিছুটা ঘাটতির কারণে আসলে এই সংকট বা ভুল বোঝাবুঝি বা আমরা যদি বলি হতাশা বা অভিযোগের জায়গাগুলো আসলে তৈরি হয়ে থাকে। আচ্ছা, আমরা দেখতে পাই যে ছোট ছোট অসুখেও বিদেশ যাওয়ার এক রকমের প্রবণতা, অথচ আমাদের এই দেশেই কিন্তু বিশ্বমানের ডাক্তার রয়েছে। এটাকেও কি আমরা আস্থার সংকট হিসেবেই দেখব? এইটাই তো বললাম যে অবশ্যই আস্থাটা রাখতে হবে ডাক্তারদের উপরে। এই যে আস্থাটা রাখতে পারছে না রোগীরা, আগে কিন্তু বেশি যেত, ইদানিং কিন্তু অনেকটা আপনারা দেখবেন যে দেশের বাইরে কিন্তু মানুষ একটু কমে যাচ্ছে, সেবাটা কিন্তু দেশে নিচ্ছে। বাইরে যে সেবাটা, দেশের সেবাটা কি, হ্যাঁ এখানে অনেক উন্নত মানের সেবাটা হচ্ছে, যেটা আমাদের দেশে এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু অনেকটুকু উন্নত মানের সেবা আছে। সামনের দিকে তো আরও বেশি সেবা করতে আমরা বাড়াবো। হ্যাঁ, সেক্ষেত্রে আস্থাটা তৈরি করতে হবে। আমি ডাক্তারের কাছে আসছি, ডাক্তার যে চিকিৎসাটা দিচ্ছে সেটা কিন্তু অনেকে পালন করছে না। দেখবেন যে রোগীরা কিন্তু ওষুধটা আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি 7 দিন, সে 1 দিন খেয়ে সুস্থ হয়ে যাওয়ার পর খাচ্ছে না। এই যে না খাওয়ার প্রবণতা, এই যে
অবিশ্বাসটা করা অথবা নিজের খেয়াল না রাখা, সচেতন হওয়া, চিকিৎসকের কাছে না আসা, এসেও তারপর সেই পরামর্শ মতো না চলা, এটা কিন্তু রোগীর উপর ডিপেন্ড করে। সে আস্থাটা কিন্তু হারিয়ে ফেলছে। সে যদি ধৈর্য ধরে আস্থাটা অর্জন করে তাহলে কিন্তু অবশ্যই সে দেখবে যে বাইরের দেশে যে চিকিৎসাটা হচ্ছে আমাদের দেশে সেম চিকিৎসাটা হচ্ছে, তাহলে সে আস্থার জায়গাটা তাকে কিন্তু ধরে রাখতে হবে। আবার আরেকটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি যে একজন ডাক্তার দেখিয়েছি, তারপরে আবার আরেকজন বা আরো দুইজন দেখে আমরা শিওর হতে চাই যে আসলে ইনি যা বলছেন তার কথার সাথে ঠিক কিনা, মানে সে কোনো মানে বিশ্বাসটা নাই। এই যে ডাক্তারদের বিশ্বাসটা স্থাপন করতে হবে তাকে। কারণ আমি একজন ডাক্তার যখন রোগী দেখছে সে কিন্তু সবটুকু দিয়ে রোগীটা দেখছে। শত্রু হোক বন্ধু হোক আমরা কিন্তু সেটা দেখি না। আমরা কিন্তু একজন পেশেন্ট আর রোগী, একটা পেশেন্ট রোগী আর ডাক্তার সম্পর্কটা এরকম যে সে আমার কাছে আসছে অবশ্যই মানবিকতা হিসেবে দেখি। তার কিন্তু কোনো ধরনের পাস কোনো কিছু কিন্তু দেখা হয় না। সে আমার কাছে আসছে সেবা নিতে, সেবাটুকু সর্বোচ্চ আমাদের যেটুকু সেবা সেটুকু দিই। তো রোগী আস্তে জায়গাটা না মনে হয় আরও ভালো হতো, হয়তো 80% দিয়েছে, 100% দেয়নি, এরকম তাদের মনে হয়। আসলে একটা রোগীর সংখ্যা যদি অনেক বেশি তার কাছে এটা মনে হয়। কারণ যখন আউটডোর রোগী আসে অনেক বেশি লম্বা লাইন পড়ে তখন কিন্তু একজনের বেশি সময় দেওয়া যাচ্ছে না, যেটাতে হয়তো তার প্র্যাকটিসের সময় দিতে পারছে। কিন্তু যখন আউটডোরে আসে তখন কিন্তু দেখা যায় একটা রুমে 100 রোগী, তাকে সময়টা অনেক অল্প, সময়টা অবশ্যই অনেকটি কম করে দেখতে হয় 5 মিনিটের মধ্যে। সেক্ষেত্রে আসলে তখন রোগী মনে হয় যে না, তাকে মানে দেখা হয়নি, তাকে মানে ঠিক মতো টেস্টটা দেওয়া হয়নি, ডাক্তার হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আচ্ছা, আমরা আশা রাখবো যে এই সংকটটা অনেক দ্রুতই কেটে যাবে। একজন ডাক্তার কি আসলে রোগের সব রকমের তথ্য মনোযোগ দিয়ে শোনার পর পর্যাপ্ত সময়টুকু পান, নাকি সিস্টেমের অভাবে তাকে দ্রুত সিদ্ধান্ত যেতে তার মাইন্ড আসলে বাধ্য করে? না, এটা একটা কথা বলে আসলে রোগীদের যেটা মনে হয় যে না, আমার কাছে ডাক্তার হয়তো অল্প কথা বললো, অল্প কথা শুনলো, তার মানে আমারটা শুনে নেই। ওইটুকুর মধ্যে কিন্তু আমরা শুনে ফেলি। রোগী যখন হিস্ট্রিটা আমরা নিই যে আপনার কী সমস্যা ছিল, আগে কী ছিল, কি ওষুধটা খেলেন, আমরা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু দেখে ফেলা যায়। কারণ রোগীর যদি খুব গুরুতর সমস্যা তখন কিন্তু আমরা অন্য জায়গায় রেফার করি। যদি বলি আমাদের হাসপাতালের কথা যদি বলি, শুরুতে পেশেন্ট একটা আসলো, টিকিট কাটলো অনলাইনে, যেটা অনলাইন ভিত্তিক, হ্যাঁ টিকেটিং সিস্টেম, প্রেসক্রিপশন করলো, সেটাও কিন্তু অনলাইনে থেকে গেল। যদি মনে করি কনসালটেন্ট দেখাতে হবে ফার্দার কোনো, তাকে রেফার করি। এই যে একটা সিস্টেম, সেটা কিন্তু একটু হয়তো সময় লাগে এক রুম থেকে আরেক রুমে যাওয়া। রোগী তখন ধৈর্যহারা হয়ে পড়ে, কেন এক রুমে কেন হবে না, কারণ এক রুমে তো মেডিকেল অফিসে বসলো, আর এক রুমে কনসালটেন্ট, তার কাছে রেফারটা আমি করছি। এটুকু ধৈর্য সহকারে তাকে করতে হবে, টেস্টটাও করতে হবে। কিন্তু ডাক্তার অবশ্যই রোগীর কথা শুনে টেস্টটা দিয়ে তারপর কনফার্ম হয়ে কিন্তু তাকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা দিচ্ছে। রোগীর ধারণা যে না, রোগী হয়তো ডাক্তার হয়তো কথাটা শুনলো না, কিন্তু শুনে কিন্তু তাকে কি তার নাম, বয়স, তার হিস্ট্রি সবটা কিন্তু আমাদের দেওয়া থাকে। এবং আমাদের একটা প্রেসক্রিপশনের মধ্যে সবই লেখা থাকে, তার আগে কী ছিল, এখন ভবিষ্যতে তার কী কী সমস্যা হতে পারে, বা সেটা যে ফলো আপে থাকা। ভবিষ্যৎ মানে যে পেশেন্টটা আসলো তার ফলো আপের ব্যবস্থা করা, পরে 7 দিন পরে আসা, অথবা আবার 3 দিন পরে, অথবা 1 মাস পরে, সবই কিন্তু আমাদের রিপোর্টের মধ্যে করা থাকে। কিন্তু এই রোগীর ভাবে জানা তাদের সেমন কিছু থাকে না, তারা হয়তো দেখছে না, শুনছে না, হয়তো অল্প কথা শুনছে, বা অথবা তাকে মানে অগ্রাহ্য করছে, এরকম একটা তাদের মধ্যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার একটু মানবিক আচরণের বিষয়টা নিয়ে জানতে চাইবো যে অনেক সময় রোগীরা অভিযোগ করে থাকেন যে রোগীর সঙ্গে যে মানবিক আচরণের ব্যাপারটা, এটা কি আসলে চিকিৎসা শিক্ষায় যথেষ্ট রকমের গুরুত্ব পায়? অবশ্যই, কারণ ডাক্তার মানে তো মানবিক। আমরা তো মানে সেবাটাই আমাদের ধর্ম, তাই না? আমরা সেটা যখন আমরা এমবিবিএসে ভর্তি হলাম তখন কিন্তু আমরা টার্গেটই ছিল যে আমরা সেবা করতে আসছি। প্রত্যেকটা ডাক্তারই কিন্তু তাই সেবা নিয়ে কিন্তু আসছে, এবং যখন তারা পেশেন্টদেরকে সেবামূলকভাবে চিকিৎসাটা দিয়ে থাকে, কিন্তু হয়তো রোগীর কাছে কেন যেন মনে হয় যেটা না, সে হয়তো বা আমাকে দেখছে না, আমার 4 জনকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু আসলে কখনো না। একজন ডাক্তার কখনই রোগীর সাথে খারাপভাবে করতে চায় না সহজে, এবং তাকে সম্পূর্ণটা 100% তার বেস্টটাই দিয়ে থাকে। অনেক সময় এরকম ভুলভ্রান্তি হতে, মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়ে থাকে, অনেক সময় হয়তো অনেক কারণে হতেই পারে, এটা মানে হয়তো বা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বেশিরভাগই ডাক্তারই কিন্তু এরকম। এবং সেটা রোগী আসলে বুঝতে হবে যে ডাক্তারও তো মানুষ, তাদের তো একটা অনেক পেশেন্ট দেখার পরে একটু হয়তো রেস্ট নিতে পারে 5-10 মিনিট, কিন্তু সেটুকু রোগীর হয়তো ধৈর্যটা হয় না, ধৈর্যটা তারা রাখতে পারে না। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো আপা, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, স্বাস্থ্যসেবার সংকট, সম্ভাবনা, আস্থার জায়গাগুলো নিয়ে আমরা আরো কথা বলতে চলে আসবো বিরতির পর আমাদের ডাক্তারের সাথে কথা বলার জন্য।
বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবার জন্য স্বাস্থ্যসেবা এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে আছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্যামলী। আচ্ছা, এবার এতক্ষণ তো রোগীদের অভিযোগগুলো নিয়ে কথা বলছিলাম, এবার একটু বিষয়টা একটু চেঞ্জ করি। রোগীরাও কি আসলে কখনো কখনো অতিরিক্ত প্রত্যাশা কিংবা অসহিষ্ণু আচরণের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তোলেন কিনা, এমন অভিজ্ঞতা কি আপনার আছে? হ্যাঁ, সেটা তো তুলেই, কারণ তাদের না বোঝার ফলে তাদের দোষ দিব না। সময় রোগী তো একটা অসুস্থ হয়ে তো হাসপাতালে আসে, সেক্ষেত্রে সে তো একটু অস্থিরতা করবে স্বাভাবিক। সে যখন সিক, সেটাকে কিন্তু আর বুঝেনি যে হয়তো বা একটা রোগী হয়তো বা বিনা কারণে চিৎকার চেঁচামেচি করছে, সেটাকে কিন্তু আমরা সামাল দিয়ে নিই যে সে অসুস্থ, সে করতেই পারে। কারণ আমরা তো বুঝি যে তার আমাদের কাছে আসছে সেবা নিতে, তো সেক্ষেত্রে তার অস্থিরতা বুঝতে পারি এবং সেক্ষেত্রে সেটা কিন্তু জটিল অবস্থা তৈরি করে ফেলে। অনেক সময় হাউকাউ করে ফেলে, একদম লাইন একদম ব্রেকআপ করে খুব চিৎকার চেঁচামেচি করে। সেক্ষেত্রে তাকে শান্ত হয়ে বুঝাই যে আপনি একটু বসেন, অবশ্যই দেখাতে পারবেন, একটু ওয়েট করতে হবে। কারণ তাদেরও তো একটা মানে সেবা পাওয়ার একটা ইচ্ছা থেকে সে আসছে, কিন্তু তাকে তো একটা লাইন মেনটেন করতে হবে, যেখানে কিউটা অনেক বেশি বড়। সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করাটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে যেমন চিকিৎসকও ধৈর্য ধারণ তাকে দেখছে, তার উচিত একটু অবশ্যই লাইনটা মেনটেন করা, তাহলে তাড়াতাড়ি দেখা যায় না। লাইনটা ব্রেক করলে কিন্তু সমস্যা হয়ে যায়, তখন অনেক গন্ডগোল লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু সেই প্রত্যাশাটা কিন্তু ঠিকমতো সে মানে ফিডব্যাকটা ভালো পায় না। আর ইমার্জেন্সি কেসগুলোতে অনেক সময় অনেককে ইমার্জেন্সি ভাবে নিয়ে আসা হয়, তখন ইমার্জেন্সি পেশেন্টগুলো আসলে একটু খারাপ অবস্থা, হ্যাঁ একটু খারাপ অবস্থা, সে যখন আসে যে হয়তো অনেক বেশি কাশি নিয়ে আসলো বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতেই পারে, তখন সে অস্থির হয়ে যায় যে আমি তোমার সেবা পাচ্ছি না। তাকে যে আমরা সেবাটা দিচ্ছি ইমার্জেন্সি ভাবে, তাকে মানে যা যা যেটা দরকার, শুরুতে ডাক্তার দেখার পরে তার যে জিনিসটা তার প্রয়োজন সেটা তো আমরা শুরু হতে করি, কিন্তু রোগী ভাবনা যে না তাকে মানে লেট করানো হচ্ছে, তাকে মানে এই সিস্টেমের মধ্যে একটু দেরি করানো হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। তাকে যে বোঝার অভাবটা, এই যে তাকে যে মানে সে যে বুঝতে না পারাটা যে আসলে আমার সেবাটা পাচ্ছি না, এই যে অনাস্থার জায়গাটা, সেটাই কিন্তু আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি যে এই ডাক্তার আর পেশেন্টের যে সম্পর্কটা, সেটা আরো মানে মানবিক করা, আরো গভীরভাবে ভাবা, আরো বন্ধুত্বের মধ্যে নেওয়া, যে হ্যাঁ ডাক্তার তোমার বন্ধুই, তাকে তো বন্ধুর মতো সব কথা বলবো, এবং তাকে তো সেবাটা আমরা দিচ্ছি সেই হিসাবে, কিন্তু সে সেটাকে নিতে সবসময় পারে না, বুঝতে পারে না যে তাকে যে ভালো সেবাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় সবার জন্য স্বাস্থ্য সেবা এই বিষয়টার ক্ষেত্রে বা এটা বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা কি দেখবেন, বাধা হিসেবে আপনি কি দেখবেন, যে অর্থ অবকাঠামো নাকি নীতিগত দুর্বলতা? সবকিছু মিলে তো আসলে একটা দেশের তো সবকিছু লাগে, আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে সবকিছু। সেখানে একটা স্বাস্থ্য তো একটা বড় ফ্যাক্টর, দেশের উন্নয়নের স্বাস্থ্য বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে দীর্ঘদিনে যদি বলি আমি যে রাজনৈতিক হস্তক্ষেপ অথবা আমাদের অনেক কিছু না পাওয়ার বৈষম্য, সব কিছু মিলে কিন্তু আসলে স্বাস্থ্যখাতটা কিন্তু হলে অতটুকু কিন্তু মানে উন্নত করতে পারেনি, এবং সেই জন্য কিন্তু স্বাস্থ্যখাতটাকে ঢেলে সাজানো হচ্ছে, যাতে এই ধরনের বৈষম্য বা যা যা ছিল অতীতে সব কিছু মিলে ঢেলে সাজানো হচ্ছে। যেমন সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়াটা, হেলথ কার্ড যেগুলো, সেগুলো কিন্তু প্রক্রিয়া কিন্তু চলমান আছে, একদম তৃণমূল পর্যায়ে। আমাদের জানেন যে আমাদের ইশতেহারের মধ্যে আছে যে আলাদা করে একটা ল্যাব খোলা, ফার্মেসি খোলা, একদম ইউনিয়ন পর্যায়ে, সেটারও কিন্তু ব্যবস্থাপনা করা হচ্ছে, যাতে চিকিৎসকরা মানে পেশেন্টরা খুব সহজে ডাক্তারের কাছে আসে, এবং চিকিৎসক কিন্তু ডাক্তার পেশেন্টের সাথেই তো থাকে। আমরা ডাক্তাররা কিন্তু একটা পেশেন্ট যখন আসে তখন কিন্তু আমরা দৌড় দিয়ে যাচ্ছি পেশেন্টের কাছে, পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ, সেটা কিন্তু আমরা যাচ্ছি এবং পেশেন্টকে চিকিৎসা দিচ্ছি, কিন্তু পেশেন্ট কিন্তু সেটা বুঝতে পারছে না। এই যে পেশেন্ট আর আমাদের ডাক্তারদের সম্পর্কটা এতটাই হলো যে নিবিড়, এতটাই আমরা মানে নিবিড়ভাবে কাজটা করি, এবং বিনামূল্যে দেওয়ার যে একটা সব জায়গায় একটা বিনামূল্যে সেবাটা যাতে পাই, যাতে আমাদের দেখা যাচ্ছে যে জিডিপির 2% তো আমরা হলো যে স্বাস্থ্যসেবা খাতে তো নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটুকু আছে তার একটু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং সাথে 72% কিন্তু মানুষের পকেট থেকে খরচ হচ্ছে এই যে সেবাটা, সেটা যাতে একদম অনেক কমিয়ে আনা যায়, বিনামূল্যে করা যায়, সেটারও কিন্তু ব্যবস্থাপনা করা হচ্ছে। নিশ্চয়ই যারা সাধারণ রোগী আছেন তারা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা, যেটা বিটার ট্রুথ, যেটা আমরা বলতে পারি, যে সরকারি এবং বেসরকারি হাসপাতালের সেবার মানের যে পার্থক্য, এটা এত বেশি কেন? এটা বেশি হলো যে কারণ যেহেতু সরকারি হাসপাতালে অনেক রোগী আসে, যদি আপনি ঢাকা মেডিকেলের কথা চিন্তা করেন বা অন্যান্য জায়গায়, সেখানে ডেইলি এত বেশি আউটডোরে পেশেন্ট আসে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতে গেলে তখন কিন্তু পেশেন্টটা অনেকক্ষণ লম্বা কিউতে লাইনে দাঁড়াতে হয়, তখন পেশেন্টটা অস্থির হয়ে যায়, যেটা হয়তো বেসরকারিতে সেটা করতে হচ্ছে না, যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে, কিন্তু যাদের বেশিরভাগই তো হলো গরিব রোগী আমাদের দেশে, তারা যখন আসে তখন অস্থিরতা করে, একজনের সাথে 10 জন চলে আসে, তারা বুঝতে পারে না, এই যে না বুঝতে পারার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আপনি দেখবেন যে হাসপাতালে কিন্তু সব ধরনের সিস্টেম নিয়ে কিন্তু আছে, সরকারি জায়গায় কিন্তু তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু সব জায়গায় কমিউনিটি লেভেলে কিন্তু আমাদের চিকিৎসা সেবা অব্যাহত আছে, কিন্তু সেক্ষেত্রে সেবাটা নিতে জানতে হয়।
পেশেন্ট যখন আসবে সেবাটা যদি নিবে সে সেটা বুঝতে পারে না, হয়তো বেসরকারি দেখলে খুব সুন্দর পরিবেশে তারা সেবাটা নিচ্ছে, যেটা কিন্তু আপনি দেখবেন এখন কিন্তু প্রত্যেকটা হাসপাতাল কিন্তু সুন্দরভাবে তৈরি করা আছে, সেট আপ, তারপরে হলো আপনার অটোমেশন পদ্ধতি সবই কিন্তু আস্তে আস্তে করে তৈরি করা হচ্ছে এবং অনেক জায়গায় চলমান কিন্তু আছে অটোমেশন প্রক্রিয়া। আমাদের হাসপাতাল কিন্তু অটোমেশন আছে, ইন্টিগ্রেটিং সিস্টেমটা আছে, তো এরকম সব জায়গায় আস্তে আস্তে চলমান প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য ধরতে হবে, অবশ্যই ভালো কিছু আছে। সেটা আমরাও আশা রাখছি। স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ, এটা কি আমরা ব্যয় নয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখব বা দেখা উচিত কিনা? সেটা হলো যে একটা তো প্রাইভেট পার্টনারশিপটা আছে, সেটার মাধ্যমে আরও সেবা খাতটা বাড়ানো, বিভিন্ন স্টেক হোল্ডারও কিন্তু আছে, সব কিছু মিলে স্বাস্থ্য সেবাটা যেটা হলো সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে সবাইকে মিলে কিন্তু একসাথেই, সব মিলে তো বাংলাদেশ, হ্যাঁ, শুধু সরকারি না বেসরকারি পর্যায়ে তো আছে, সবাই মিলে একসাথে যে কাজটা করা, সেই কাজটা সমন্বয় করে করতে হবে, যে কোথায় কোথায় আমার কী চিকিৎসা দরকার, কোথায় কোথায় আমার হলো যে সংক্রামক সেটা আমাদের কোথায় প্রতিরোধ করা দরকার, সেগুলো সমস্ত ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে এবং থাকবে অবশ্যই। আচ্ছা, আগামী 10 বছরে একটি সুস্থ জনশক্তি গড়তে এখনই আসলে আমাদের কি ধরনের নীতিগত পরিবর্তন দরকার? যে আচ্ছা, এখন হলো কারণ আমাদের শুরু, আমাদের তো যা ছিল তো ছিল, এখন থেকে আমরা আরও বেশি বললাম যে হেলথ কার্ড চালু করা, বিনামূল্যে প্রত্যন্ত অঞ্চলের সেবা তো আছে, আরও বাড়ানো, যাতে পকেটে টাকা খরচ হবে না, মানুষের বিনামূল্যে সেবাটা পাবে, এমনি তো পাচ্ছে, আরও বেশিভাবে কীভাবে বাড়ানো যায়, কীভাবে মানুষকে একদম মানে তৃণমূল পর্যায়ে তাৎক্ষণিক সেবাটা দেওয়া যায়, সেটা সুন্দরভাবে সেট আপ করার জন্য এখন থেকে কিন্তু কাজ করা হচ্ছে এবং সেটাকে জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে যে তাদের জন্য ভালো কিছু আছে, অবশ্যই সে স্বাস্থ্যসেবা একটা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। আচ্ছা, রোগীদের জন্য সর্বশেষ আপনার কি পরামর্শ আছে? অবশ্যই পরামর্শ থাকবে যে ডাক্তার আপনারা ডাক্তার আপনার বন্ধুর মতো, অবশ্যই সে আপনার সেবাটার জন্যই কিন্তু আমরা এই যে কষ্ট করে ডাক্তারি আমরা পেশায় আসছি, বিভিন্ন ধরনের ডিগ্রি কিন্তু অনেকে নিয়েছে, বিভিন্ন ধরনের সেবা কিন্তু মানুষ দিচ্ছে, কিন্তু সন্তুষ্টির জায়গাটা অর্জন কেন হচ্ছে না, তার আস্থার জায়গাটা নেই, আস্থাটা তৈরি করুন, চিকিৎসক আপনার কাছেই আছে, পাশেই পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই আয়োজনে এসেছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং আপনার অভিজ্ঞতার কথা আপনি আমাদেরকে শেয়ার করছিলেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ডাক্তার আয়েশা আক্তারের সাথে, তিনি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্যামলীতে অবস্থিত, সেটার উপপরিচালক। আবার অনেক কথা আমরা শুনছিলাম, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এবং যে সংকটগুলো আছে সেগুলো আমরা দূরীভূত করে সামনের দিকে রোগী এবং ডাক্তারের যে আস্থার ব্যাপারটা সেটা যেন আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই এবং কোনো রকমের অভিযোগ ছাড়াই যেন স্বাস্থ্যসেবার মান আমরা নিশ্চিত করতে পারি। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।